হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে এসেছি। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। আজকের গল্পটি মূলত শ্মশানঘাটের রাতের একটি গল্প তোমাদের শোনাবো। বর্ষার দিন ভোর থেকেই আকাশ মেঘে ঢেকে গেছে। রোদ্দুরের মুখ একবারও দেখা যায়নি। সকালবেলা হালকা টিপটিপ টিপটিপ বৃষ্টি, বিকেলের দিকে কিছুটা থেমে গিয়েছে। চারপাশে অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে নীরবতা নেমে এসেছে। গাছপালার পাতায় এখনো পানির ফোঁটা ঝুলে আছে, বাতাসে ভিজে আছে মাটির গন্ধ। বসন্তপুর গ্রামটা একেবারেই সাধারণ, তবে এর বয়স অনেক পুরনো। এখানে অনেক মাটির বাড়ি দেখা যায়। উঠোনে ধান শুকানো হয়, আর সন্ধ্যার পর রাস্তায় আলো বলতে কেবল এক আধটা কুয়াশায় চলা হারিকেন। বলা চলে এখনও সেই আদিম যুগের গ্রামের মতোই। এই গ্রামে কয়েকদিনের জন্য 3 বন্ধু বেড়াতে এসেছিল, মাহিন, রাফি আর সুমন। রাফির মামাবাড়ি এই গ্রামে, তাই তার সূত্র ধরেই মূলত তাদের যাওয়া। শহরের ভিড়, ধোয়া, গরম, যান্ত্রিক আবহাওয়া সব কিছু থেকে বাঁচতে কিছুদিন শান্তিতে থাকার জন্য আসলে গ্রামে আসার এই প্ল্যান। কিন্তু গ্রামে আসার পরই তারা অদ্ভুত কিছু ঘটনা শুনতে পেল। প্রথম দিন তারা খেয়াল করেছিল গ্রামের মানুষজন বারবার একটি কথা বলছে: অমাবস্যার রাতে শ্মশানঘাটের দিকে যেও না। প্রথমে তারা ভেবেছিল এটা কেবল ভয় দেখানোর জন্য বলা হচ্ছে, কিন্তু দিন যতই যাচ্ছে বিষয়টা দেখা গেল ততই সিরিয়াস। সবাই বলছে, কেউ আসলে জোরে এসব বলে না, খুব চাপা গলায় আতঙ্ক নিয়ে একে অপরকে সাবধান করছে। তো সন্ধ্যার সময় উঠোনে বসে সবাই আড্ডা দিচ্ছিল। তখনই পাশের বাড়ির বৃদ্ধ হরিদাস কাকা এলেন। বয়স তার প্রায় 70-75 হবে। শুকনো দেহ, মুখে বুড়ো হয়ে যাওয়ার যে বলিরেখা, চোখের চশমা সবকিছুই আছে। মানে বোঝাই যায় একদম শেষ বয়সে এসে পরিণত হয়েছে। কাকাকে দেখে প্রথমেই বোঝা যায় জীবনে তিনি অনেক কিছু দেখেছেন। খুব অভিজ্ঞ মনে হচ্ছে তার চাহনি, চলাফেরা, কথাবার্তা। তো তিনি 3 জনের দিকেই তাকিয়ে বললেন, বাবারা, শহর থেকে এসেছো ভালো কথা, কিন্তু আজ রাত্রে বাইরে বেরোবে না। বিশেষ করে নদীর ধারে যে শ্মশান ঘাট, ওখানে তো একেবারেই যাবে না। তো রাফি হেসে উঠল, বলল, কাকা ভয় পাচ্ছেন নাকি? ভূতটুত বলে আসলে কিছু নেই, আমরা তো শহরে এমন কিছুই দেখিনি। হরিদাস কাকা মুখ গম্ভীর করে উঠল, বলল, ভূতের কথা তোমরা মানো না, আমি কিছু বলছি না। তবে এই গ্রামে কয়েকজন মানুষ আছে যারা এই শ্মশানের অমাবস্যার রাতের কথা বলতে পারে না। কেউ গেছে, কেউ ফিরে এসেছে, কেউ আসেনি, কেউ পাগল হয়ে গিয়েছে, এভাবেই হয়েছে। সুমন কিছুটা ভয় পেল, বলল, মানে কারো মৃত্যু হয়েছে নাকি? কাকা একটু গম্ভীর গলায় বলল, মৃত্যু তো হতেই পারে, শ্মশানঘাটে মানুষ পোড়ানো হয়, কিন্তু সমস্যা হলো ওখানে মৃত্যুরা আসলে শান্তি পায় না। আগুন নিজের মতো জ্বলে, আর কান্নার শব্দ শোনা যায়। যারা কৌতূহল নিয়ে দেখতে যায় তারা ফেরার পথ আসলে খুঁজে পায় না। এমন সময় পাশের বাড়ি থেকে 2 জন মহিলা এলো। তারা নিজেদের শাড়ির আঁচল মাথায় চাপা দিয়ে দাঁড়ালো, যেন ভয়ে আড়াল নিতে চাচ্ছে। তাদের একজন বলল, আজকে অমাবস্যার রাত, দয়া করে দরজা জানলা সব কিছুই বন্ধ রাখবেন। বাইরে কেউ ডাক দিলেও খোলার দরকার নেই, সেই ডাক যদি কোনো মানুষের না হয়। মাহিন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপা, এসব কি আসলেই সত্যি নাকি আমাদের ভয় দেখানোর জন্য বলেন? মহিলা চোখ নিচে নামিয়ে নিল, আমার নিজের চোখে দেখছি, আজ রাতে ঘর থেকে বেরোনো মানেই বিপদ ডেকে আনা। তাদের গলা কাঁপছিল, চোখে স্পষ্ট আতঙ্ক। তখন 3 জন বন্ধু একে অপরের দিকে তাকালো। মনে হলো যেন পুরো গ্রাম একসাথে ষড়যন্ত্র করে তাদের ভয় দেখাতে চাচ্ছে। আবার একই সাথে মনে হচ্ছিল হয়তো সত্যিই কোনো রহস্য আছে এখানে। সন্ধ্যা নেমে আসতেই
গ্রামের রাস্তায় কেউ আর নেই, পুরো রাস্তা ফাঁকা। সব বাড়ির দরজা জানালা সব কিছু বন্ধ। মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যায়, তারপরে আবার গভীর নিস্তব্ধতা। তিন বন্ধু ঘরে আসলো, এসে আলোচনা করতে লাগলো। রাফি বলল, আচ্ছা আমরা কি ভয় পেয়ে যাব নাকি? শহরে এসব গল্প শুনতাম, হাসতাম, এখন ভয় পাবো, এটা তো আসলে অমূলক একটা ব্যাপার হয়ে যায়। মাহিনও মাথা নেড়ে সম্মতি জানালো, বললো ঠিক কথা, বরং চল আজকে আমরা শ্মশানেই যাই, তাহলে নিজ চোখে দেখতে পারবো আসলে কিছু আছে কিনা। প্রমাণ হবে সব কিছু আসলে বাজে কুসংস্কার। সুমন এখনও দ্বিধায় ছিল, কিন্তু যদি সত্যিই কিছু থাকে তাহলে এত মানুষের সঙ্গে কি আসলে মিথ্যে বলছে? যাই হোক, তবে শেষ পর্যন্ত কৌতূহলী আসলে জয় পেল। তারা ঠিক করলো রাত 12টার পরে শ্মশান ঘাটে যাবে, দেখবে শ্মশানে আসলে কি। রাত তখন 12টা বের হলো। আকাশে কালো মেঘ, বিদ্যুৎ মাঝে মাঝে ঝলসে উঠছে, বাতাসে ভেজা গন্ধ আর অদ্ভুত ঠান্ডা শিরদাঁড়া বেয়ে নামছে। তিন বন্ধু তখন মোমবাতি, টর্চ লাইট আর মোবাইল নিয়ে বের হলো। গ্রামের রাস্তা একদম ফাঁকা, কোথাও একটা মানুষ নেই, কেবল দূরে ব্যাঙের ডাক শোনা যায় আর ঝোপঝাড়ে ঝিঝি পোকা। রাত যত এগোতে থাকে ততই অন্ধকার, যেন আকাশ ঘন হয়ে ওঠে। টর্চের আলোয় শুধু সামনের দিকটা দেখা যায়, বাকি সব অন্ধকার, ঘুটঘুটে কালো। হাঁটতে হাঁটতে হঠাৎ সুমন থেমে গেল, বলল, তোরা কি কারো কান্নার শব্দ পাচ্ছিস? তারা তিনজন কান খাড়া করলো। তখন শুনতে পেল সত্যিই কোথায় যেন এক মহিলা কাঁদছে, আর কান্নার শব্দটা একদম তাদের কাছ থেকে আসছে, আবার দূরে সরে যায়। রাফি কিছুটা হাসতে চাইল, কিন্তু গলায় একটি কাঁপুনি ধরল, সম্ভবত শিয়াল। ওরা অনেক সময় এমন শব্দ করে, কিন্তু তিনজনের গা তবুও ছমছম করতে লাগলো। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই খুব একটা দেরি নেই, তখন হঠাৎ তিনজনের টর্চ একসাথে নিভে গেল। কি ব্যাপার? সুমন তখন আতঙ্কে কেঁপে উঠল। তারা মোবাইল বের করলো, কিন্তু বিস্ময়ের ব্যাপার, প্রত্যেকের মোবাইল বন্ধ হয়ে গেছে, চার্জ নেই, অথচ বের হওয়ার আগে ফুল চার্জ ছিল মোবাইল। তিনজন তখন অন্ধকারে আসলে ওই জায়গায় দাঁড়িয়ে রইল। ভেতর থেকে ধকধক শব্দ শোনা যাচ্ছিল বুকের। ঠিক তখনই নদীর ধারের দিকে এক লালচে আলো দেখা গেল। আলোটা স্থির নয়, যেন বাতাসে দুলছে, কখনো উজ্জ্বল, কখনো ম্লান। মাহিন তখন ধীরে ধীরে বলল, ওটাই তো শ্মশানের আগুন। তারা নিঃশব্দ এগোতে লাগলো। শ্মশানঘাটে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ নাকে এলো, পোড়া কাঠ আর পচা দেহের মিশ্র গন্ধ। চারদিকে ছাই, ভাঙা অস্থি ছড়িয়ে আছে, বড় বড় ওষুধ গাছ মাথার উপরে দাঁড়িয়ে, তাদের ঝুলন্ত শিকড়গুলো যেন হাত বাড়িয়ে টেনে নিতে চাচ্ছে তিনজনকে। মাঝখানে এক জায়গায় মাটি ফুঁড়ে লালচে আলো বেরোচ্ছে, সেখানে যেন কোনো আগুন জ্বলছে অনন্তকাল জুড়ে, কিন্তু কোনো আগুনের শিখা নেই, শুধু লাল আভা। খুব আশ্চর্যের সহিত তিনজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাতাস হঠাৎ জোরে বইতে লাগলো, ছাই উড়ে গিয়ে এক মুহূর্তের জন্য এক মানুষের মুখ ফুটে উঠল। মানুষের মুখ যেটা ফুটে উঠল, সেই মুখটা ছিল পোড়া কালো, অথচ চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। আর তখনই সুমন চিৎকার করে উঠল, বলল, চল ফিরে যাই। কিন্তু ঠিক তখনই চারদিক থেকে ভেসে এলো এক কান্নার শব্দ। শুধু একজন নয়, হাজার হাজার জনের কান্নার শব্দ। শিশু, মহিলা, পুরুষ সবার গলা মিলে যেন একাকার শোকের সাগর। অন্ধকারে দাঁড়িয়ে গেল তিন বন্ধু, আর বুঝলো এটা আসলে কোনো সাধারণ রাত নয়। শ্মশানঘাটে ভেতরে তিন বন্ধু দাঁড়িয়ে আছে, চারপাশ নিস্তব্ধ, তবে সেই নিস্তব্ধতা আরও ভয়ঙ্কর। কোথাও কুকুর, পেঁচা, এমনকি ঝিঝি পোকারও ডাক নেই এখন, শুধু কাঁদতে থাকা অনেকগুলো অদৃশ্য কণ্ঠ। সুমনের গলা শুকিয়ে গেছে, সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর এক মিনিটও এখানে দাঁড়াবো না, এই জায়গায় ঠিক না। রাফি তখন জোরে ফিসফিস করে বলল, চুপ থাক, বেশি শব্দ করবি না, আসলে দেখি আমরা এখানে কি হচ্ছে। মাহিন তখন টর্চ আবার জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। আর তার তখন ঘামে কপাল পুরো ভিজে গেল, অথচ রাতটা অদ্ভুত কি ঠান্ডা।
তাদের চোখ এখন এক জায়গায় আটকে গেছে। মাটির ফাঁক থেকে বের হওয়া লালচে আভা আলো, আলো যেন নিস্তব্ধ রাতের বুক চিরে ধীরে ধীরে ধকধক ধকধক করছে, ঠিক যেন কোনো জীবন্ত হৃৎপিণ্ড। আচমকা বাতাসের তীব্র ঝাপটা এলো, মাটির উপর ছাই উড়ে গিয়ে আলোটা আরও স্পষ্ট হয়েছে। এবার তিন বন্ধু একই সাথে দেখতে পেল আলোর ভিতরে আসলে কিছু একটা আস্তে নড়ছে। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো আগুনের ঢেউ, কিন্তু আসলে সেটা ছিল একটা মুখ, একটা পোড়া মানুষের মুখ, যার ঠোঁট নেই, দাঁতগুলো বের হয়ে আছে আর চোখ জ্বলছে লাল আগুনের মতো। মাহিন পেছনে সরে গিয়ে হোঁচট খেল। সুমনের গলা থেকে দম বন্ধ করা একটা শব্দ বের হলো, ওটা তো আমাদেরই দেখছে। মুখটা, সেই পোড়া মুখটা ধীরে ধীরে উঁচু হতে লাগলো, যেন মাটির ভেতর থেকে বের হয়ে আসছে। লাল আলো তার শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। এখন বোঝা যাচ্ছে এটা কেবল একটা মুখ নয়, এটা পুরোটাই একটা মানুষের দেহ। দেহটা পোড়া ভাঙা, কিন্তু দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। আর তখনই রাফি ভয় পেয়ে গেল, জোরে বলল, চলো দৌড় দেই। তারা ঠিক